বং মণিকথায় আপনাদের স্বাগত। আমাদের উদ্দেশ্য ধর্মপ্রাণ মানুষদের কাছে ধর্মতত্ত্ব ও ধর্মকথা পৌঁছে দেওয়া। আমাদের অনুরোধ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত পর্ব 9। তখন ছিল স্বদেশী আন্দোলনের যুগ। রাজনৈতিক আন্দোলনের ঘাত প্রতিঘাতে উত্তাল হয়ে উঠেছিল সমগ্র বাংলাদেশ। এই বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতির মাঝে ঠাকুর প্রবর্তিত হরিনাম সংকীর্তন ও সৎ নাম প্রচারের বন্যায় ভেসে যাচ্ছিল সমস্ত দেশ। এমন সময় পুলিশের নজরে পড়ল ঠাকুর প্রতিষ্ঠিত আশ্রমগুলির উপর। পুলিশের ধারণা, স্বদেশী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এমন অনেক বিপ্লবী ঠাকুরের আশ্রমগুলির কোনো না কোনো একটির সঙ্গে যুক্ত। তারা ঠাকুরের কাছে নিয়মিত যাতায়াত করে এবং পুলিশের চোখে ধুলো দেবার জন্যে কীর্তনে মেতে ওঠে। মোক্তার অশ্বিনী কুমার বিশ্বাস ও মোক্তার বীরেন্দ্রনাথ রায় উভয়ই ছিলেন তৎকালীন কুষ্টিয়ার বিপ্লবীদের নেতা এবং স্বদেশী আন্দোলনের পাণ্ডা। আবার তারা একই সঙ্গে ছিলেন ঠাকুরের অন্তরঙ্গ ও স্নেহভাজন ভক্ত। এদের গতিবিধির উপর পুলিশ সর্বক্ষণ কড়া নজরে রেখে চলত। এমনকি ঠাকুরের দরবারে ও কীর্তন আসরে পুলিশ মোতায়েন থাকত। পুলিশ এই সন্দেহ করত যে ঠাকুর হয়তো বিপ্লবীদের কাজকর্ম সমর্থন করেন। তাই তারা ঠিক করেছিল ঠাকুরের হরিনাম সংকীর্তনের দলগুলি ভেঙে দেবে। অবশেষে একদিন 1323 বঙ্গাব্দের 21শে পৌষ কুষ্টিয়ার ডিএসপি নিজেই উকিল প্রফুল্লচন্দ্র রায়ের বাড়িতে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হন। ডিএসপি ঠাকুরকে যথাবিধি সম্ভ্রমের সঙ্গে বললেন, দেখুন, আপনাকে আমরা অতিশয় সজ্জন মহান ব্যক্তি বলে জানি। আপনার প্রতি আমাদের খুবই বিশ্বাস ও ভক্তি আছে, কিন্তু যারা আপনার কাছে যাতায়াত করে তাদের মধ্যে কয়েকজন পলিটিক্যাল সাসপেক্ট বা সন্দেহভাজন বিপ্লবী আছে। আমাদের বিবেচনায় আপনার সঙ্গে তাদের মেলামেশা করতে দেওয়া উচিত নয়। তাতে পুলিশ আপনাকে সন্দেহ করতে পারে। ডিএসপি সাহেবের কথা শুনে ঠাকুর বিনীতভাবে বললেন, দেখুন দাদা, আমার কাছে তো অনেক লোকই নিত্য যাতায়াত করে। তাদের মধ্যে কে বিপ্লবী বা আপনাদের সন্দেহভাজন ব্যক্তি তা আমি কি করে জানব? আর তা যদি জানতেও পারি, তাহলেও আমাকে ভালোবেসে যদি তারা আমার কাছে আসে, তবে আমি কি করে তাদের চলে যেতে বলতে পারি বা আমার কাছে আসতে নিষেধ করতে পারি? তাতে আমার ভাগ্যে যা থাকে তা হোক। সেদিন ঠাকুরের সঙ্গে এইসব কথাবার্তার পর ডিএসপি সাহেব চলে গেলেন। সেই থেকে পুলিশ ঠাকুর ও তার কীর্তন দলের উপর কড়া নজর রেখে চলতে লাগল। কিন্তু পুলিশের লোকেরা ঠাকুরের আলাপ আলোচনা ও কার্যকলাপ বিচার বিবেচনা করে তাঁর প্রেম প্রীতি, সরলতা, সততা প্রভৃতি সদ্গুণ ও চরিত্র মাহাত্ম্যের পরিচয় পেয়ে আশ্চর্য হয়ে গেল। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির উপর লক্ষ্য রেখেও তারা তাদের মধ্যে বিশেষ দোষ খুঁজে পেল না। তারা বুঝতে পারল ঠাকুরের মতো প্রেমিক ও মহান ব্যক্তির প্রভাবেই তাদের জীবন ও চরিত্রের এমন আমূল পরিবর্তন সম্ভব হয়েছে। পুলিশ তখন সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা থেকে অশ্বিনী কুমার ও বীরেন্দ্রনাথের নাম দুটি কেটে বাদ দিল। পুলিশের মধ্যে অনেকের ঠাকুরের গুণে মুগ্ধ হয়ে তার মহিমা প্রচার করতে লাগল এবং সৎ নামে দীক্ষা গ্রহণ করে শ্রী ঠাকুরকে শ্রী শ্রী গুরুপদে বরণ করে ধন্য হল। সেকালে ঠাকুরের কুষ্টিয়ায় অবস্থানকালে জ্ঞানচন্দ্র বিশ্বাস নামে জনৈক পাদ্রী ও ঠাকুরের মধ্যে আধ্যাত্ম বিষয়ে নানা আলাপ আলোচনা চলত। ঠাকুরের উদার মতবাদ ও প্রেম ভক্তি দেখে মুগ্ধ হয়ে যেতেন পাদ্রী সাহেব।
একদিন এক স্বনির্বন্ধ অনুরোধের মাধ্যমে রাজি করিয়ে ঠাকুরকে জ্ঞানবাবু তাঁদের গির্জার প্রার্থনা সভায় যোগদানের জন্য নিয়ে গেলেন। সেই সময় এক আশ্চর্য ব্যাপার ঘটল। গির্জার প্রাঙ্গণে প্রবেশ করা মাত্র ঠাকুরের ভাব বিকার দেখা দিল। স্থির নিস্পন্দ অপলক দৃষ্টিতে গির্জার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তিনি ভাববিহ্বল অবস্থায় মাটিতে পড়ে গেলেন এবং প্রভু যিশু, প্রভু যিশু বলে গড়াগড়ি দিতে লাগলেন। ঠাকুরের এই মহাভাব দর্শন করে জ্ঞানবাবু ও উপস্থিত যিশু ভক্তগণ অতিশয় চমৎকৃত ও মুগ্ধ হলেন। যিশুগত প্রাণ ঠাকুরের চরণে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করলেন। অন্য একদিন ইংরেজির 1917 12 ফেব্রুয়ারি ঠাকুরের শ্রীমুখ থেকে নির্গত যিশু সম্পর্কিত বাণী শুনে কীর্তনে উপস্থিত জ্ঞানবাবু ও যিশু ভক্তগণ আরও শ্রদ্ধাবান হয়ে উঠলেন ঠাকুরের প্রতি। কীর্তন করতে করতে সেই সময় ঠাকুরের ভাব সমাধি হয়, আর সেই অবস্থায় ঠাকুরের মুখ থেকে যিশু বিষয়ক কতগুলি বাক্য বেরিয়ে আসে। তিনি বলেন, প্রেম প্রেম প্রেম, দুঃখ কষ্ট যা কিছু আছে সব মুছে যাক, রক্তস্রাব বন্ধ হোক, বলুক প্রেম প্রেম। শক্ত বিশ্বাস চাই, নইলে কি হয়, ভালোবাসাই জীবন। তাই যিশু অকলঙ্ক চরিত্র, তোমরা যিশুর পূজা করবে না ভাই? তখন কীর্তনে উপস্থিত জ্ঞানবাবু ও অন্যান্য যিশু ভক্তরা ঠাকুরের যিশু প্রেম ও যিশুর প্রতি বিশ্বাস দেখে বিস্মিত হলেন এবং তার চরণে প্রণতি জানিয়ে নিজেদের ধন্য মনে করলেন। আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন। একদিন হিমায়তপুরকে কেন্দ্র করে ঠাকুরের হরিনাম সংকীর্তন ও সৎনাম প্রচারের আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের ধারা ক্রমে ক্রমে শতমুখী হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। বরুইচারা গ্রামের রাধারমণ জোয়ারদার ওই গ্রামে কীর্তন ও নাম প্রচারের এক বৃত্তান্ত কয়েকটি ঘটনাসহ নিখুঁতভাবে বিবৃত করেন। তিনি বলেন, 1323 সনের 27 চৈত্র ঠাকুর তখন কুষ্টিয়ায় ছিলেন। একবার আমাদের বৈরিচারা গ্রামে ঠাকুরের উপস্থিতিতে এক কীর্তনানুষ্ঠানের কথা হল। ওই দিন সকালে 9টার ট্রেনে ঠাকুর অশ্বিনী কুমার বিশ্বাস, বীরেন্দ্রনাথ রায়, কিশোরী মোহন দাস, সতীশচন্দ্র গোস্বামী, মহারাজ অনন্তনাথ রায় এবং কুষ্টিয়ার কয়েকজন গণ্যমান্য উকিল, মুক্তার, ডাক্তার, ব্যবসায়ী প্রভৃতি প্রায় 50-60 জনকে নিয়ে আমি, আমার বড়দা সতীশচন্দ্র জোয়ারদার ও আমার স্ত্রী বরুইচারা রওনা হলাম। খোকসা স্টেশনে নামার পর ঠিক হলো ঠাকুর সমসপুর গ্রামে আশুতোষ ঘোষের বাড়ি হয়ে আমাদের বাড়ি যাবেন। এদিকে আমরাও অন্যান্য সকলে বরুইচারা রওনা হলাম এবং বেলা 12টার সময় পৌঁছলাম। আমার মেজদা তখন সপরিবারে বাড়িতে থাকতেন। ঠাকুর তার ভক্তবৃন্দদের নিয়ে আমাদের বাড়িতে আসছেন শুনে আমার মেজদা তো দারুণ রেগে গেলেন। তিনি বললেন, ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে আমাদের বাড়ি আসছেন, সে তো সৌভাগ্যের কথা, কিন্তু আমাকে আগে থেকে এ কথা জানালি না কেন? এই ভর দুপুরে আমি এতগুলো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে করব? হাট ছাড়া গ্রামের মধ্যে তরিতরকারি কোথাও পাওয়া যায় না। খোকসা জানিপুরের বাজারও 5-6 মাইল দূরে। এমন অসময়ে আমি কি ব্যবস্থা করব? মেজদা যখন এইসব অনুযোগ করছে, ঠিক তখনই ঠাকুর ভক্তবৃন্দের সঙ্গে নাম করতে করতে আমাদের বাড়ি এসে উপস্থিত হলেন। ঠাকুরকে একবার দর্শন করেই শান্ত হয়ে গেলেন মেজদা। আমি তখন তাকে বললাম, দয়াল ঠাকুর যখন স্বয়ং উপস্থিত আছেন,
তখন চিন্তার কোনো কারণ নেই। তার দয়ায় সব কিছুই ব্যবস্থা হয়ে যাবে। তিনিই দয়া করে আমাদের মান রক্ষা করবেন। মেজদা এক কথায় বাড়ির ভেতরে মেজ বৌদির কাছে গিয়ে পরামর্শ করতে লাগল। মেজ বৌদি বললেন, বাড়িতে চাল ডালের অভাব হবে না, তবে তরি তরকারি ও ভদ্রলোকের আহারের উপযোগী দই দুধ মিষ্টান্ন ঘরে নেই। আমি বললাম, ঘরে যা আছে তাই দিয়ে দয়াল ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা জানিয়ে রান্নার কাজ আরম্ভ করুন, তারপর তার ইচ্ছায় যা হবার হবে। আমাদের বাড়ি সংলগ্ন পূজা মণ্ডপে তখন কীর্তন শুরু হয়ে গেছে। গ্রামে বহু লোক এসে সেই কীর্তনে যোগ দিয়েছে। মহারাজ গোসাই বাবা ও কিশোরীদা তিনজনে মিলে প্রচণ্ড বিক্রমে কীর্তন পরিচালনা করছেন। বীরুদা পৃথক ঘরে ঠাকুরের ভোগ প্রস্তুত করার ভার নিয়েছেন এবং আমাদের রান্নাঘরে প্রায় 200 লোকের রান্নার ব্যবস্থা হয়েছে। আমি তখন কিছুক্ষণের জন্য কীর্তনে যোগ দেবার পর বৈঠকখানার দালানে কয়েকজন অতিথির সঙ্গে কথা বলছিলাম। এমন সময় দেখলাম কয়েকটি লোক মাথায় তরিতরকারির ঝাঁকা নিয়ে সামনের পথ দিয়ে যাচ্ছে। আমি তাদের এত বেলাতেও দেখে এর কারণ জিজ্ঞাসা করলাম। তারা বলল, আজ বাজারে যেতে দেরি হয়ে গেছে বলে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে ওইসব মাল বিক্রি করব। আমি তখন সঙ্গে সঙ্গে টাকা দিয়ে তাদের কাছ থেকে সব তরিতরকারি কিনে নিলাম। কি আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই দেখি 2 ময়রা ও 2 গোয়ালা 2 টিনে রসগোল্লা ও 2 ভাঁড় দুধ নিয়ে যাচ্ছে। আমি তখন তাদের কাছ থেকেও সব দই মিষ্টি কিনে নিলাম। দয়াল ঠাকুরের মহিমা দেখে সত্যি সত্যি বিস্ময়ে অভিভূত না হয়ে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে মেজদাকে গিয়ে জানালাম, ঠাকুরের মাহাত্ম্যে সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। এখন ঠাকুরের ভোগ যাতে যথাশীঘ্র সুচারু রূপে হয় তার ব্যবস্থা করুন। মেজ বৌদিও আমার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কারণ গ্রামে থেকে কোথাও না গিয়ে এত সব জিনিসের ব্যবস্থা হয়ে যাবে এ কথা তিনি ভাবতেই পারেননি। আমি এবার কীর্তনে যোগদান করব বলে মনে মনে ভাবছি। এমন সময় এক দীর্ঘাকৃতি হিন্দুস্থানি যুবক, পাকা বাঁশের লাঠি, কোমরে চাপরাশ ও মাথায় পাগড়ি আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। সে আমার কাছে এসে হিন্দি ভাষায় জানালো তার মালিক এস্টেটের কাজে এ গ্রামে এসছে, তার খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি তাকে বললাম, বাঙালি ব্রাহ্মণ রান্না করছে, ঠাকুরের ভোগ হবে, বহু লোক প্রসাদ পাবে, তুমিও পাবে। আমার কথা শুনে হিন্দুস্থানি যুবকটি বলল, সে বাঙালি ব্রাহ্মণের রান্না খায় না, তার জন্য পৃথক রান্নার ব্যবস্থা তখন সম্ভব নয় বলে আমি তাকে দুধ চিড়ে মিষ্টি খাবার অনুরোধ করলাম। সে তাতে রাজি হল। এরপর হিন্দুস্থানি যুবকটি বারান্দায় দাঁড়িয়ে কীর্তন শুনছিল। শুনতে শুনতে তার মধ্যে ভাবের আবেশ ঘটে। সে তখন কৌন হ্যায় বাঙালি গুরু এ কথা বলে নিজেই কীর্তনে ঝাঁপিয়ে পড়ল। তুমুলভাবে কীর্তন ও নৃত্য করতে করতে এক সময় ভাবে উন্মুক্ত অবস্থায় যুবকটি মাটিতে পড়ে গেল এবং মৃগী রোগের মতো হাত পা খেঁচতে লাগল। আমি তখন ছুটে গিয়ে তাকে সুস্থ করে তুললাম। পরে আঙিনায় বিছানা করে তাকে শুইয়ে দিলাম। কীর্তনের পর সবাই বিশ্রাম করে স্নান করতে গেল। বীরুদা ঘরের দালানে ঠাকুরের ভোগের ব্যবস্থা করে দিলেন। ঠাকুরের আহারাদি শেষ হলে সকলে ভোজনে বসল। আমি তখন বাইরে বাড়িতে গিয়ে দেখলাম হিন্দুস্থানি যুবকটি স্নান করে বসে আছে। সে তখন নিজে থেকে তার প্রসাদ খাওয়ার ইচ্ছা জানালো। আমি তখন তাকে ঠাকুর ভোগের প্রসাদ এনে দিলাম। বুঝলাম ঠাকুরকে দর্শন করে তার প্রভাবে লোকটির মনোভাবের পরিবর্তন হয়েছে। এই হিন্দুস্থানি যুবক মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দীর স্টেটের হাবাসপুরের কাছারিতে বরকন্দাজের কাজ করত। তার নাম ছিল
রতনলাল। পরে চাকরি ছেড়ে দিয়ে সৎ নামে দীক্ষিত হয়ে কুষ্টিয়ায় গিয়ে ঠাকুরের সংস্পর্শে এসে নাম প্রচারের কাজে আত্মনিয়োগ করে। বহুকাল আগের কথা, রেলওয়ে স্টেশন মাস্টার সংঘভ্রাতা রাখালদাস বন্দ্যোপাধ্যায় ঠাকুরের অনুমতিক্রমে আমাদের কীর্তনের দলটিকে ফরিদপুরে নিয়ে গিয়েছিলেন। একদিনের কথা, আমরা পতাকা হাতে নিয়ে কীর্তন করতে করতে প্রথমে সমগ্র নগর পরিভ্রমণ করে স্থানীয় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হই। সেখানে এক জনসভার আয়োজন করা হয়েছিল। এই সভার ইষ্টভ্রাতা শ্রী বরণ বসাক ও বিএ শ্রী পূর্ণচন্দ্র কবিরাজ, বিএ শ্রী ক্ষেত্রনাথ বসু, বিএল শ্রীকৃষ্ণচন্দ্র দাস, শ্রীকিশোরী মোহন দাস প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিরা ঠাকুরের ভাবধারা সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করেন। এদের বক্তৃতায় শ্রোতৃমণ্ডলী বিশেষ উদ্বুদ্ধ হয়ে ওঠে। সভাভঙ্গের পর শহরের কতিপয় বিশিষ্ট ব্যক্তি সৎ নামের দীক্ষা গ্রহণ করে। আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সাবস্ক্রাইব করে ও ফলো করে সঙ্গে থাকুন।